দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার থেকে শুরু করতে চাই। ৩৭ বছরের বিএনপি কি তরুণ নাকি বুড়িয়ে গেল? না, ৩৭ বছরের বিএনপি তরুণ ঠিক না, যুবা হিসাবে আপনি ধরতে পারেন, যে লিঙ্গের মধ্যে এটা যাক আর কি। যুবক বললে আবার একটা বিশেষ জেন্ডারের প্রতি মানে ফ্যাসিনেশনটা চলে আসে। আর ৩৭ বছরে বিএনপির যে বর্তমান অবস্থা, সেটা ৬৫ কিংবা ৬৭ বছর সম্ভবত আরেকটি রাজনৈতিক দল যারা এখন দেশ পরিচালনা করছেন তাদের প্রায় অর্ধেকের কাছাকাছি। কিন্তু সে অর্ধেকের মধ্যেও বিএনপি যতবার বিপর্যয়ে পতিত হয়েছে ওই দলটি অতবার কিন্তু হয়নি এত বছর তাদের বয়স সত্ত্বেও। এবং বিপর্যয়ের মধ্যে থেকেই বিএনপি আবার ঘুরে দাঁড়ায়। এটাই হচ্ছে বিএনপি পলিটিক্সের একটা আয়রনি বলেন বা সাকসেস বলেন বা এটা বিএনপির একটা বৈশিষ্ট্য বলেন, এটা কিন্তু বিএনপি বারবার প্রমাণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮-এর আজকের এই দিনে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রমনার বটমূলে। সেখান থেকে মাত্র ২ বছরের মাথায় উনি মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। প্রথম ধাক্কাটা কিন্তু সেখানেই বিএনপি খেয়েছে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। এরপরে বিচারপতি সাত্তার আবার অনেক ভোটের ব্যবধানে নির্বাচিত হলেন রাষ্ট্রপতি নির্বাচনে। তারপরই আরেকটি বিপর্যয়, এরশাদ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরে ৯ বছর সেখানে সংগ্রাম করতে হয়েছে আমাদের বর্তমান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেখান থেকেও বহু তারকা খসে গেছে বিএনপির আকাশ থেকে, বহু পানি বিএনপি সমুদ্র থেকে বালতিতে বালতিতে উঠিয়ে নিয়ে এরশাদের সুইমিং পুলে ঢালা হয়েছে। কিন্তু তাতে বিএনপি সমুদ্রের পানি যে কমে নাই সেটা প্রমাণিত হয়েছে ৯১ সনের নির্বাচনে। 10টি আসন দেওয়ার কথা বলেছিলেন আজকের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বসে, বিএনপি 10টি আসন পাবে। সেই বিএনপি কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে জনগণের ভালোবাসায়। এরপরে ৯৬-এর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং জাতীয় পার্টির যে আন্দোলন, সেটাও একটা ধ্বংসাত্মক এবং প্রচণ্ড একটা আক্রমণাত্মক আন্দোলন ছিল। বিএনপি সেই দাবি মেনে নিয়ে তাদের কমিটমেন্ট অনুযায়ী সংক্ষিপ্ত সংসদ অধিবেশনের মাধ্যমে দাবি পাশ করে চলে এসেছে। ভাবটা এমন হয়েছিল যে বিএনপি নাই, থাকবে না। যেভাবে জিয়াউর রহমানের দুঃখজনক মৃত্যুর পরে হয়েছিল যে বিএনপি উইল বি এ গ্রেড জিরো, অনেক পত্রিকাও এরকম কমেন্ট করেছিল, অনেক বিশেষজ্ঞরা, সেটা ভুল প্রমাণিত করেছে। ২০০১-এ আবার বিএনপি ক্ষমতায় এসেছে ব্রুট মেজরিটি নিয়ে। ২০০৬-৭-এর দিকে আবার বিপর্যয় এসেছে, একটা বড় রকমের বিপর্যয়। সেই বিপর্যয় থেকেও কিন্তু বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। আর ২০০৯ থেকে এখন পর্যন্ত যেটা হচ্ছে, এটাকে আমি কি বলবো, আমি এটা মানে বলার আসলে কোনো ভাষা, রাষ্ট্রবিজ্ঞান মতো আমার কোনো ভাষা নেই। এখানে রাষ্ট্রবিজ্ঞানের একজন অভিজ্ঞ মানুষ আছেন, উনি বলতে পারেন যে এটা কোন বিপর্যয়ের মধ্যে বিএনপি আছে। কিন্তু তারপরেও আপনি দেখবেন যে আজকে ১ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন ছিল। এই অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা থাকে, সবসময়ই থাকে, এটাই নিয়ম। তার মধ্যেও আজকে প্রবল বর্ষণের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওখানে গিয়েছেন, হাজার হাজার মানুষের ঢল নেমেছিল স্লোগান এবং আনন্দ উল্লাস সহকারে। তার মানে কি, বিএনপি সময়ের প্রয়োজনে যখন দাঁড়ানোর দরকার তখন কিন্তু সেখানে দাঁড়ায়। চরম একটা অশান্ত অবস্থা, আমরা হাজার হাজার নেতাকর্মী জেলে পালিয়ে আছে, ক্রস ফায়ারে যাচ্ছে, গুম হচ্ছে। এর মধ্যে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, যিনি রাজনীতির সঙ্গে জড়িত না, আরাফাত রহমান খোকন মৃত্যুবরণ করলেন। তার লাশ বাংলাদেশে আসলো। ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানে তার বেগম খালেদা জিয়ার কার্যালয় পর্যন্ত যেতে মানুষ তাকে প্রহরা দিয়ে নিয়ে গেছে, গাড়ি চলেনি, মানুষ তাকে চালিয়ে নিয়ে গেছে। এবং কোনো নোটিশ ছাড়া শুধুমাত্র আপনারা মিডিয়া প্রচার করেছেন আরাফাত রহমান খোকর জানাজা হবে বাইতুল মোকাররমের সামনে। কোত্থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এলো? এগুলো হচ্ছে যে বিএনপি ঘুরে দাঁড়ানোর বা বিএনপির উপরে মানুষের ব্যাংক করার যে পুঁজিটা, সেই পুঁজিটা এখন পর্যন্ত বিএনপির মধ্যে দেদীপ্যমান রয়েছে, উজ্জ্বল রয়েছে। সুতরাং বয়সের সাথে সাথে বিএনপি অনেক যেমন বিপর্যয় মোকাবেলা করেছে, আবার সেই বিপর্যয় ঘুরে অত্যন্ত সফলতার সঙ্গে আবার দাঁড়িয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বিএনপির কৃতিত্ব। এবং এই কৃতিত্বের মূল জিনিসটা আমি দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। উনি জীবনে অনেক অনেক ভালো কাজ করেছেন, অনেক
ব্যক্তি হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আমার মতে ওনার শ্রেষ্ঠ কাজ হচ্ছে বিএনপি নামক দলটাকে প্রতিষ্ঠা করে দিয়ে যাওয়া, যে দলটি মাত্র ৩৭ বছরের মাথায় ৫ থেকে ৬ বারে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে জনগণের ভোটে। ডক্টর আতাউর রহমান, আপনার কাছে জানতে চাইব ডক্টর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে। উনি ব্যক্তিগতভাবে অনেস্ট ছিলেন, এর কারণেই তার পপুলারিটি ছিল আমাং দি পিপল অ্যাজ ওয়েল এজ ইন দ্য ফোর্সেস। কিন্তু তার সৈনিকরা যারা পরে বিএনপি চালিয়েছে, তারা তার আদর্শ কতটা ফলো করছে, তার সিম্পল লিভিং অ্যান্ড এভরিথিং? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি জনাব আলাল যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করতে চাই। উনি একটা কথা বলছে যে এই যে বিএনপি দলটার যে ফরমেশন যেভাবে গঠিত হয়েছিল এবং যে কারণে হয়েছিল, তাতে জনগণের অনেক ভালোবাসা পেয়েছিল, বিশেষ করে জিয়াউর রহমানের যে নেতৃত্ব। এবং কিন্তু এর যে আজকে আমরা বিপর্যয় দেখছি, ক্রাইসিস, ও বিপর্যয় বলছি, আমি সংকট বলছি, যে ক্রাইসিস একই কথা। কেন? এবং এই ক্রাইসিস কিন্তু ডিপ ক্রাইসিস, কারণ এই ক্রাইসিসের মূল যে একটা হচ্ছে নেতৃত্ব ক্রাইসিস আমরা দেখছি, আর একটা হচ্ছে মানে নেতৃত্ব মিনস যে গণতান্ত্রিকভাবে পরিবর্তনটা এই বিএনপির মধ্যে কঠিন, ওটা একটা, ওটা অন্য দলেও আছে, কিন্তু আমি বলছি বিএনপি সেটাকে নতুন কিছু দেখাতে পারে নাই। আরেকটা হচ্ছে সাংগঠনিকভাবে যেহেতু গণতান্ত্রিক প্র্যাকটিস নাই, যেহেতু জিয়াউর রহমানের যে ড্রাইভ এবং কর্মসূচি ছিল সেগুলোকে বিএনপির রূপ দিতে পারে নাই, শুধু ক্ষমতার জন্য ক্ষমতা, এটাই বিএনপির মূল। আর ওই একটা স্লোগান যে জাতীয়তাবাদ, ওটাকেও কিন্তু চেঞ্জ করে নাই। বর্তমান বিশ্ব জাতীয়তাবাদ থেকে অনেক দূরে চলে গেছে, আমরা এখন আন্তর্জাতিক। সুতরাং এখানেও যে একটা ট্রান্সফরমেশন দরকার। সুতরাং আজকের বিএনপির মূল বিপর্যয় হচ্ছে, আমি বলি, চিন্তা শক্তির অভাব এবং স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে এগিয়ে যাওয়া, এইটাই, এই জন্যই আজকে এই সংকট। জনগণ সমস্যা না, জনগণের সাপোর্ট তাদের আছে, কিন্তু এবং তাদের সাধারণ মানুষের সাপোর্ট এবং ইয়াঙ্গার জেনারেশনের সাপোর্ট আছে, এটা একটা। এই সুযোগে আমি জাস্ট বলতে চাই যে দক্ষিণ এশিয়া, বিশেষ করে আমাদের এই অঞ্চলে আরেকটা দিক যেটা খুবই ইম্পর্টেন্ট, যে যখন ক্ষমতায় যায়, যে যখন পার্টির প্রধান হয়, সে তখন তার বংশানুক্রমিকভাবে ওই ধারা নিতে চায়, দি হেরিডিটারি লিডারশিপ যেটাকে আমরা বলি, বা ডাইনেস্টিক রুল। এটা আমরা অন্যান্য দেশে দেখেছি, ভারতেও দেখছি। হ্যাঁ, এই যে এটা বাংলাদেশে আরও প্রকট, পাকিস্তানেও হয়েছে, এবং বাংলাদেশেও এটা ধরেন 2 জেনারেশন হয়েছে। যেমন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বা জাতির পিতা, যেভাবে আমরা ওনাকে সংজ্ঞায়িত করি না, একটা হিস্টোরিক রোলের পরে ওনার মেয়ে এখন ক্ষমতায়, ওখানে একটা দেখছি, এবং তারপরে ট্রানজিশন, তার উত্তরাধিকার কে হবে। ঠিক সেইভাবে বিএনপিও এই উত্তরাধিকারের মধ্যেও কিছুটা সংকটে নিপতিত, যে তার আমি যেভাবে দেখি, যে যেভাবে এইগুলো সাজানো হচ্ছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। সুতরাং এই যে সাজানো জিনিসটা, আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানে যে দুইভাবে দলের উদ্ভব হতে পারে। একটা হচ্ছে যে মুভমেন্ট বা আন্দোলনের মধ্য দিয়ে, কোনো সামাজিক সমস্যার মধ্যে দিয়ে আন্দোলনের মুখে একটা দল গঠিত হতে পারে। আরেকটা হচ্ছে পরিকল্পিতভাবে একটা ফোকাসের মাধ্যমে রাজনীতি। কিন্তু বিএনপি তো ওইভাবে মুভমেন্টের দল না। সুতরাং এই যে বিএনপিকে ওনারশিপ, হু ওনস বিএনপি আর হু ওনস আওয়ামী লীগ, এটা কিন্তু একটা বড় সংকট। সুতরাং এখানে আমি বলবো যে দুর্বলতাগুলো শুধু বিএনপির একক না, বাংলাদেশের আজকে যে গণতন্ত্র হুমকির মুখে, সেজন্য দায়ী। কারণ যে যখন ক্ষমতায় আসছে দুবার, সে চাচ্ছে যে আমরা ক্ষমতাকে দীর্ঘায়িত করব এবং আমার নেক্সট উত্তরাধিকার হবে আমার ছেলে বা মেয়ে বা আমার কেউ। সুতরাং এই যে প্রসেস, দিস আন্ডারমাইন্স দ্য ডেমোক্রেটিক কালচার অফ বাংলাদেশ, এটা সব কিছুই নষ্ট করে দিচ্ছে, এটা আমার ধারণা।
জনাব নাইমুল ইসলাম খান, ডেমোক্রেটিক কালচারের কথা পরে জিজ্ঞেস করবো, আজকে ক্রাইসিস কেন বিএনপির? কি ফল্ট হলো? এত বছর একটা পার্টি এতদিন রুল করেছে, আমার মনে হয় এটার উত্তরটা আতাউর রহমান ভাই দিয়ে দিয়েছেন, অনেস্টলি স্পিকিং, এবং খুব সুন্দরভাবে দিয়েছেন, আমি তার সাথে একমত যে এই দলটার এই মুহূর্তের সংকট তার স্ট্র্যাটেজিক মিস্টেক্স। এটা থেকে এইভাবে বলা যায়, আওয়ামী লীগ হ্যাজ আউটউইটেড বিএনপি অ্যাকচুয়ালি, বিএনপি অ্যান্ড বিএনপির লিডারশিপ, বিএনপির নেতৃত্বের প্রবলেম, তাদের চিন্তা ভাবনার দৈন্য ইত্যাদি প্রকট হয়েছে। তাদের কিন্তু সাপোর্ট বেজ, কর্মী বেজ কোনো প্রবলেম নাই, কিন্তু একটা আনফর্চুনেট কথা আপনি প্রায় শুনবেন, দলকে গুছানো হবে, জেলায় জেলায় নাকি চিঠি পাঠানো হয় কি করার জন্য। ওদের আসলে জেলায় জেলায় কোনো প্রবলেম নাই, ওদের সব মাথার মধ্যে প্রবলেম। এই মাথাটা সর্ব অর্থে, কেন্দ্রীয় নেতৃত্ব অর্থে, ব্রেইনস অর্থে, সর্ব অর্থে প্রবলেম লাইজ ইন দি হেড। তো সুতরাং বিএনপি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আওয়ামী লীগ এবং বিএনপি একটা আশীর্বাদ। কেন আশীর্বাদ? যে দুটা স্ট্রং দল একটা ডেমোক্রেসির জন্য সবচাইতে ইতিবাচক। আমি বলি, আমরা প্রায় ভারতের মুখাপেক্ষিতে দেখাই, বলি যে ভারত নাকি গণতান্ত্রিক দেশ হিসেবে এটা অত্যন্ত স্ট্রং হয়েছে, ইনস্টিটিউশন ডেভেলপড হয়েছে। পলিটিক্যাল সায়েন্স কি বলে জানি না, আমি বলছি ভারত আমাদের চাইতে দুর্বল গণতন্ত্র। কিভাবে? ভারতে কখনো গণতন্ত্রের মূল পরীক্ষাই হয় নাই, কারণ 47 সালের পর ভারত এই কিছুদিন আগে ছাড়া একটা সর্বভারতীয় বিরোধী দলই ছিল না। দেয়ার ওয়াজ নো চ্যালেঞ্জ। 67 বছরের মধ্যে 60 ইয়ার্স ওয়ান পার্টি রুল। এটা আবার কিসের ডেমোক্রেসি? তাদের তো কোনো পরীক্ষাই দিতে হয় নাই, কারণ তাদের চ্যালেঞ্জিং একটা বিরোধী দল ছিল না। তাদের ফেডারেল কাঠামো ধরনের একটা রাষ্ট্র, ইউনিটারি তো না, বিভিন্ন জায়গায় ছোট ছোট দল ছিল বটে, কিন্তু তারা কখনোই কেন্দ্রে স্থায়ীভাবে কিছু করতে পারে নাই, অ্যাটলিস্ট ফর দি ফার্স্ট 60 years. Is it the history of Bangladesh? No. তো বাংলাদেশ বরং পরীক্ষা টরীক্ষা বেশি দিচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে, এবং আমাদের একটা আশীর্বাদ হলো আমাদের দুটো স্ট্রং রাজনৈতিক দল আছে। আমি আতাউর ভাইয়ের সাথে একটু এটা কিন্তু বিরোধ না, একটু ডিফারেন্ট ভাবে বলি যে আন্দোলনের ভিতর দিয়ে দল তৈরি হয়। বিএনপি কিন্তু জিয়াউর রহমানের বিএনপি না। এখন জিয়াউর রহমানের বিএনপিটা ইউনিফর্ম দের মাধ্যমে তৈরি, ক্যান্টনমেন্টে তৈরি, যেটাকে বলি, এটার আসল অর্থ হইল উনি ইউনিফর্মে থেকে দলটা তৈরি করেছিলেন। সুতরাং এটার মধ্যে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে দল গঠনের এলিমেন্টগুলি ছিল, কিন্তু খালেদা জিয়ার বিএনপি ওয়াজ টোটালি ডিফারেন্ট। এই ট্রানজিশনটা যেহেতু জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে আর কোনো সংকট দেখা দেয় নাই। বিএনপির খালেদা জিয়া কিন্তু দরখাস্ত করেও আসে নাই, তাকে টেনে আনা হয়েছে, শেখ হাসিনাকে তাই আনা হয়েছে, এবং নেতৃত্ব নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। কিন্তু আমাদের এই উপমহাদেশীয় বরং আরেকটা বৈশিষ্ট্য আছে। এখানে আতাউর রহমান ভাইয়ের সাথে আমি একটা ছোট্ট পার্থক্যের কথা বলি। আমি ওনার সাথে একমত না যে উপমহাদেশীয় এক্সপিরিয়েন্সে সকল দলই পরিবারতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, এটা কিন্তু আবার ফ্যাকচুয়ালি কারেক্ট না। ইভেন পাকিস্তানেও কারেক্ট না, ইন্ডিয়াতেও কারেক্ট না, শ্রীলঙ্কাতেও কারেক্ট না। সব দল না, কোন কোন দল, বিশেষ করে কোন দল। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে জীবিত থেকে ট্রানজিশন করা যায় নাই, পাকিস্তানে যায় নাই, ভারতে যায় নাই, এবং এখনো যাচ্ছে না। এখন আমরা এখানে তারেক রহমানের যত সমালোচনা করি, রাইট অর রং, ভারতে কিন্তু রাহুল গান্ধীর সমালোচনা একই রকম। আমি একটা ইন্ডিয়ান একটা লেখা পড়েছিলাম রাহুল গান্ধী সম্পর্কে, যে তার এবিজমাল মিডিওক্রিটি নিয়ে সবাই খুব হতাশ। তার এবিজমাল শব্দটা তখন আমি জানি নাই, ডিকশনারিতে গিয়ে দেখলাম যে ভয়ঙ্কর, এটা তারেক রহমান সম্পর্কে যেসব বলে তার চাইতেও খারাপ। এখন আমরা যখন বাংলাদেশে যখন রাহুল গান্ধী আসে, তারা যেহেতু ইংরেজিতে কথা বলে, আমাদের কাছে মনে হয় উনি খুবই উচ্চশিক্ষিত, কিন্তু ভারতীয় পত্রিকা পড়লে দেখবেন সে কত পরিমাণ অশিক্ষিত। তো এই জন্য আমি বলছি যে বাংলাদেশের এই যে স্ট্রেংথটা, এই জায়গাতে বিএনপি তাদের ভুলভ্রান্তির কারণে যে দুর্বলতাগুলি তৈরি হয়েছে, কিন্তু এই দুর্বলতার পরেও আমি আবার এখানে আলাল ভাইয়ের সাথে একমত যে বিএনপি কিন্তু ওই পরিমাণ বিপর্যস্ত হয় নাই যতটা আমরা বলি। তার চাইতে অনেক বিপর্যস্ত আওয়ামী লীগ হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। বিএনপিকে এর চাইতেও অ্যাপারেন্টলি বিপর্যস্ত করা হয়েছিল এরশাদের ক্ষমতায় আসার পর। এখন কিন্তু বিএনপি অতটা বিপর্যস্ত না, নেতৃত্বের প্রবলেমটা ছাড়া। এবং আমি শেষ করবো এই কথা বলে
যে বিএনপি যদি আপনি আমাদের তথাকথিত গণতন্ত্রের পুনরাবির্ভাব এরশাদের পতনের পর হিসাব করেন, তাহলে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ সমান তালে বিবেচনা করলে এখানে কিন্তু এই যে পারফেক্ট ব্যালেন্সের মধ্যে ডিফারেন্সটা তৈরি হয়েছে অনলি ফর 1.5 ইয়ার। আর যদি এইভাবে বিবেচনা করেন যে আওয়ামী লীগ একটা 68 বছরের পুরনো দল, 68 বছরের ইতিহাসে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছিল অনলি 15 ইয়ার্স, আর বিএনপি 37 বছরের দল ক্ষমতায় ছিল 14 বছর, সুতরাং ব্যালেন্স কিন্তু বিএনপির ফেভারে। সুতরাং বিএনপি যে অস্থিরতা দেখায় অযথা, আমি মনে করি এইটা আরেকটা কারণ এই কৃত্রিম অপ্রয়োজনীয় অস্থিরতা, যেটা বিএনপির স্থানীয় নেতা নেত্রী এবং কিছু আলাল ভাইদের মতো নেতা নেত্রীদেরকে অযথা শত শত মামলার মুখোমুখি করেছে। এইটাই আপাতত বিএনপির প্রবলেম, বা আমি বলবো যে মানে অস্থিরতা বা বিএনপি যে একটু কাবু মনে হয়, এটা কিন্তু আপাতত এইটুকুই, এর বেশি কিছু না। আমরা বিএনপি নিয়ে আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। সঙ্গে আছেন প্রফেসর ডক্টর আতাউর রহমান, নাইমুল ইসলাম খান এবং মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল, আবার আপনার কাছে আসব। 91-এর কথা আপনি বলেছেন, যখন বিএনপি আবার পাওয়ারে আসলো, ওনারা বলছেন, দুইজনই বলেছেন স্ট্র্যাটেজিক মিস্টেকস হয়েছে বিএনপির। জিয়াউর রহমানের বিএনপি না এটা, কিন্তু জিয়াউর রহমানের উপরে কিন্তু এখন পর্যন্ত বিএনপি বেঁচে আছে অ্যাজ ফাউন্ডার। কিন্তু আপনারা 91-এ পাওয়ারে আসার পরে আপনারা জিয়াউর রহমানের কোনো যেসব জিনিস নিয়ে জিয়াউর রহমান পপুলার হয়েছিলেন এগুলি একটাও ফলো করেন নাই। যেমন মনে করেন খাল খনন, গণশিক্ষা, ফ্যামিলি প্ল্যানিং, গ্রাম সরকার, যেটা পরে এরশাদ পিক করলেন, উপজেলা সিস্টেমে গেলেন, স্থানীয় সরকার যেটা ছিল জিয়াউর রহমানের, এগুলি কোনোটাই আপনারা ফলো করেন নাই। 91-এর পরের থেকে আপনারা দুইবার ক্ষমতায় আসলেন, কিন্তু একবারও ফলো করলেন না, কোনোটাই। আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে বলতে চাই, বাংলাদেশে একটা বৈশিষ্ট্য এসে আপনি দেখবেন, সোশিও ইকোনমিক স্ট্রাকচারে বলেন বা রিলিজিয়াস স্ট্রাকচারেও বলেন, রিলিজিয়াসের ঠিক জেনুইন রিলিজিয়ান পারসেপশনটা না, রিলিজিয়নের একটা আবেগ বা একটা অন্ধবিশ্বাসের উপরে, সেটা দেখবেন বাংলাদেশে অনেক পীর সাহেবের দেশ। কিন্তু আমরা সাধারণ মানুষের রায়ের ভিত্তিতে যখন দেশ পরিচালনার বিষয়টি আসে, তখন আমরা দেখেছি যে খুব বড় মাপের একজন পীর, যার নাকি কোটি কোটি ভক্ত, তিনিও 1991-এর নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে 298 না 99টা তাদের প্রার্থী জামানতি হারিয়েছিল। তার অর্থ কি? বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজন হচ্ছেন বাংলাদেশের সব পীরদের পীর। এখন মুশকিলটা হচ্ছে, এই পীরদের পাশে যখন অতিমাত্রায় অতিভক্তি, আবার কিছু সাগরের জোটে, খাদেম যখন জোটে, সেবক জোটে, তাদের পরামর্শ হয়তো ওনারা অনেক সময় প্রভাবিত হন, এ কথাটা অস্বীকার করা যাবে না। বিকজ দে আর অলসো দি হিউম্যান বিং অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। তারা তো কম্পিউটার না, বা তারা অ্যাঞ্জেল না। এরকম অনেক কিছু হয়েছে আমাদের ওই সময়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন রাজনীতিতে কিন্তু ওইভাবে না, উনি তো একটা ইনস্টিটিউশনের মধ্যে গড়ে উঠেছেন, একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছেন বহু বছর ধরে। একজন সৈনিকের স্ত্রী, একজন অফিসারের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, এবং 9টি বছর 8টি বছর টানা 8টি বছর রাস্তায় সাধারণ নেতাকর্মীদের সঙ্গে। এই সমস্ত অভিজ্ঞতা মিলিয়ে পলিটিক্যাল যে একটা কি বলে আপনাকে ডিটারমিনেশন বা ওভারকাম করার যে একটা ক্ষমতা, এটা 91-এর ওই সময় পর্যন্ত তার আসার ক্ষেত্রে হয়তো কিছুটা স্বল্পতা ছিল আমার বিশ্বাস, যে কারণে আশেপাশে যারা অনেকে ছিলেন তারা এই সুযোগগুলো নিয়েছেন, এবং সেই জায়গাটা থেকে চেতনাবোধটা কিন্তু আবার ফিরে এসেছে কিভাবে? এই ক্ষেত্রে আমি একটু উদাহরণ দেবো আপনাকে। প্রাকৃতিক নিয়মে আপনি দেখবেন যে গাছের মধ্যে খুব ফল বেশি, ফলবান বৃক্ষ যেটা, সেই গাছটায় ঢিল মারা হয় বেশি করে। হাওয়া ভবন সম্পর্কে এই যে কথাটি স্যার বলেছেন বা নাইম ভাই বলেছেন, যে একটা যে ডাইনাস্টি পলিটিক্স, খারাপ ভাষায় বললে, আর ভালো ভাষায় বললে যে না, নিজের যোগ্যতার ভিত্তিতেই পারিবারিক পরিচয় নিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া,
দুটো দিকই এর মধ্যে বিদ্যমান আছে। তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসা শুরু করলো, একটু লক্ষ্য করলে এদিকে বেরোতে শুরু হয়েছে কবে থেকে। তারেক রহমান তার টিমের নেতৃত্বে যে কাজগুলো ইলেকশনের আগে করেছেন, 2001-এর ইলেকশনের আগে, তার রেজাল্টটা পেয়েছে। এটা বিএনপির নেতা কর্মী, নির্বাচিত এমপিরা সবাই স্বীকার করেছেন যে এই ওয়ার্কের রেজাল্টটা আমরা পেয়েছি। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমরা দেব না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারেক রহমান সাহেব জিয়াউর রহমানের আদর্শকে ফলো করে রুট লেভেলে চলে গেলেন। উনি প্রতিটি জায়গায় তৃণমূল প্রতিনিধি সভা শুরু করলেন, আমাদেরকে সাথে নিয়ে করেছেন। প্রত্যেকটিতে আমরা অনুষ্ঠিত ছিলাম, আমি ছিলাম, প্রত্যেকটি অনুষ্ঠানে আমি ছিলাম। সেইখানে উনি মাইক নিয়ে নেমে যেতেন সাধারণ মানুষের মধ্যে। উনি ল্যাপটপ প্রথা, এই যে আজকে ডিজিটাল বাংলাদেশ বলা হয়, দিস ওয়াজ তারেক রহমানস আইডিয়া। এবং আপনার মনে আছে 2001-এর ক্ষমতার সময় বিএনপি থানা পর্যায়ে কিন্তু ইন্টারনেট স্থাপন করে দিয়েছিলেন প্রথম। আজকে যারা বড় গলায় বলে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের শুরু হয়েছে সেইখানে। এগুলো তারেক রহমান সাহেবের উদ্যোগ ছিল। তারেক রহমান সাহেব ফরহাদ মাজারের মতো এত বড় গবেষক বা এত বড় একজন কৃষক, তার ফার্ম উনি নিজে ঘুরেছেন। উনি সেখানে গিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউটে গিয়ে উন্নত জাতের চাল, ধান কীভাবে উৎপাদন করা যায়, কি করা যায়, এগুলো নিয়ে রিসার্চ করেছেন। এই যে পলিটিক্যাল মোটিভেশন এবং এই যে দেশের উন্নয়নের ক্ষেত্রে চিন্তাভাবনা করা, এইটার উপরে দৃষ্টি পড়েছিল একটি কোটারি গোষ্ঠীর। সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে হাওয়া ভবন নামক একটা ভবনের প্রতীকী উদাহরণ তৈরি করে বিষোদ্গার তার বিরুদ্ধে করা হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের সেই নেত্রী যে উনি দলের নেতৃত্বে আসার পর থেকে বাংলাদেশের সংবিধানে যতবার 5টি আসন ছিল এবং যতবার 3টি আসন ছিল, প্রতিবার উনি বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দাঁড়িয়েছেন, কোনো নির্দিষ্ট জায়গায় না, সর্বোচ্চ আসনে। এবং প্রতিবারই সর্বোচ্চ আসনে উনি, প্রতিটি আসনে উনি জয়লাভ করেছেন অনেক বেশি ভোটে। যেই কৃতিত্বটা বাংলাদেশে আর কোনো জাতীয় নেতা নেত্রীর কিন্তু নাই। তার মানে কি, শি ইজ দি মোস্ট পপুলার লেডি ইন বাংলাদেশ, মোস্ট পপুলার পলিটিশিয়ান। এই জায়গাটায় যে জেলাসের কারণটা হচ্ছে, সেই জেলাসের কারণটা গিয়ে দাঁড়িয়েছে আমিত্বের বিপদের মধ্যে। আমিত্বের মধ্যে যে আমার চেয়ে বড় কে হতে যাবে। সুতরাং রাজনীতি দিয়ে ধ্বংস করা যাবে না, ষড়যন্ত্র দিয়ে ধ্বংস করো। এই ষড়যন্ত্রটা ঢুকানোর সুযোগটা আমাদের কিছু অবহেলা, আমাদের কিছু অসতর্কতা এবং আমাদের কিছু অতি উৎসাহী ব্যক্তিদের সংক্ষিপ্ত সময়ে ক্ষমতায় যেতে হবে এই ধরনের একটা মানসিকতা, সেই ফাঁকটার মধ্যে দিয়ে ষড়যন্ত্র ঢুকে গেছে, যেটার মধ্যে আমরা পড়ে গেছি। এ পড়ে যাওয়ার কারণটা মনে হয় যে বিপর্যয়টা এসেছে। বাট এখনও আমি আবারও পুনরাবৃত্তি করে বলছি, যেটা আসলে কোনো বিপর্যয় না, কোনো বিপর্যয় না। বিএনপি আবার সঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি শুধু কৌশলটা পরিবর্তন করতে হবে। কারণ এইখানে বিএনপির পাশাপাশি সকল রাজনৈতিক দলকে আমি মনে রাখার জন্য একটা উদাহরণ দেব যে আজকে ঢাকা শহরে যে জলাবদ্ধতা হয়েছে সামান্য বৃষ্টিতে, চট্টগ্রাম মহানগরীতে যেটা হয়েছে, সারা দেশে যেটা হয়েছে, এই বৃষ্টিতে রাজপথে কিন্তু নৌকা চলে। এই বৃষ্টিতে ধানের শীষের কিন্তু উপকার হয়, কিন্তু বৃষ্টি যদি বন্যায় পরিণত হয় তাহলে কিন্তু ধানের শীষেরও ক্ষতি হয়। নৌকা ডুবে গেলে ওই নৌকা ক্রেন দিয়ে তোলার মতো উদ্যোগও থাকে না, কারণ নৌকা ক্রেন দিয়ে তুলতে গেলে খরচ অনেক বেশি, রাষ্ট্রীয় অর্থের অপচয়। আর ধানের শীষও আমি শেষ করে দিচ্ছি, ধানের শীষের শীষ নষ্ট হয়ে যায়। আর মশাল সেটা সামান্য বৃষ্টিতেই কিন্তু নেবে যায়। ইনু সাহেবদের যে মশাল, যারা বড় গলায় আজকে গণতন্ত্রের ধ্বজাধারী হয়েছেন। আর লাঙল সেটাও বৃষ্টি বা বন্যার মধ্যে ক্ষেতের মধ্যে চালানো যায় না। বন্যা আমাদের দরকার আছে, কারণ যে যত কেমিক্যাল আপনারা ব্যবহার করছেন, বন্যা এসে পলি মাটি দিয়ে আবার একটু ধুয়ে মুছে কেমিক্যাল ব্যবহার করেছেন বা যেভাবেই হোক, কৃষি ব্যবস্থার উন্নতিতে তো ধাপে ধাপে হয়েছে। হওয়ার কারণে আমাদের আবাসিক জমি বৃদ্ধি পেয়েছে, কৃষি জমি কমেছে। তারপরে তো আমরা খাদ্যে অনেক উন্নতি করেছি। আপনার কাছে আবার আসবো জনাব আতাউর রহমান। জিয়াউর রহমানের যতগুলি পলিটিক্যাল কনসেপ্ট ছিল, এগুলি বিএনপি তার পরবর্তীতে শুধু মুখে মুখে রেখেছে। ফর এক্সাম্পল 19 পয়েন্ট পলিটিক্যাল কনসেপ্ট যেটা তার ছিল, 19 দফা কর্মসূচি প্রত্যেক বক্তৃতায় এখনও বলা হয়, কিন্তু নান অফ দেম ইজ ফলোড। উনি সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছিলেন, এটার নামই উচ্চারণ করা হয় না। আপনি কি মনে করেন এগুলি না করার কারণে বিএনপির পপুলারিটি কমবে? না, অবশ্যই পপুলারিটি কমে গেছে, বাট পপুলারিটি ধরেন বাংলাদেশের রাজনীতিতে এমনভাবে দুটো দল আমরা দেখছি যে একজনের দোষে আরেকজন পপুলার হয়। সো আপনি যখন ক্ষমতায় থাকেন, ওই যে উনি যেটা বললেন
জনতুষ্টি, কাজ করুক বা না করুক জনগণ ভোট দিচ্ছে, কারণ জনগণের উপায় নেই, ইউসি। হ্যাঁ, ওই যে যাই হোক, জনগণ এটা না হয় আর ওটা একটা তো ভোট দিতে হবে। সুতরাং আমি যে পয়েন্টটা, যেটা মূল চালিকা শক্তি বিএনপির, সেটা কোথায়? সেটা একটা হচ্ছে নেতৃত্ব। উনি তো বললেন, আমি অফকোর্স ওনার বলার সে অধিকার আছে, বলতে পারেন যে তাদের নেতৃত্ব। আজকে আমি জাস্ট হাইপোথেটিক্যাল, কোনো প্লিজ এটা কোনো মানে, আজকে যদি খালেদা জিয়া হঠাৎ কোনো কারণে এই রাজনীতি থেকে সরে যায় বিএনপির চেয়ারম্যান হিসেবে, এই বিএনপি টিকবে? তাহলে কে হবে বিএনপির প্রধান? ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সলভ করতে পারবেন বুঝছি, নাকি আমরা ইনএভিটেবল যে তাহলে তারেক রহমান লন্ডনে থেকেই বিএনপির হয়ে যাবে? সুতরাং এই যে ইন অ্যাবসেন্সিয়া, যে ফিউজিটিভ, সাপোজ কথা বলছি যে ইন অ্যাবসেন্সিয়া উনি, এটা আমি বলি না যে আওয়ামী লীগেও ওরকমই একই অবস্থা, যে আজকে যে কোনো নেতৃত্বটা যে এই বাংলাদেশের রাজনীতিতে এত ওতপ্রোতভাবে জড়িত, পরিবর্তনের সঙ্গে আমরা চাই ডেমোক্রেটিক চেঞ্জ, গণতান্ত্রিক পরিবর্তন। রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতান্ত্রিক পরিবর্তন হতে পারছে না। সুতরাং এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট যেটা আপনি বলছেন, বিএনপি বলেন আর আওয়ামী লীগই বলেন, দুই দলই তো ক্ষমতার বাইরে কেন গেছে ওনারা কিন্তু স্বীকার করে না। ওনারা ক্ষমতায় গেলে আবার সেই কাজগুলোই করেন। সে দুটো কি, ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করবে এবং দুর্নীতি, এই দুটোই প্রধান ফোকাস। কোথায় জনগণ বা কোথায় আপনার কর্মসূচি, মেইন কারণটাই হচ্ছে যে দুর্নীতি। আজকে দেখেন এই যে আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব, বিভাজন এবং যে সংঘাত আমরা দেখছি, এর মূল কারণ কি? দুর্নীতি, এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করা। সুতরাং বিএনপি তো তাই, বিএনপি নতুন কিছু তো দিতে পারছে না। আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমি দেখছি না যে বিএনপি কিছু নতুন কিছু দিচ্ছে, যেটা আওয়ামী লীগকে প্রধানত করতে পারে বা পিছিয়ে দিতে পারে। সেরকম ফরওয়ার্ড লুকিং কোনো প্ল্যান প্রোগ্রামও বলুক দেখি। উনি তো বড় নেতা, ডক্টর রিপনও আরেকজন বড় নেতা, ওনারা বলুক যে বিএনপি আগামী দিনে এই করতে চায়। আমরা অনেকবার বলেছি, কিন্তু উই আর নট অ্যালাউড যে এগুলো আমরা শেয়ার করতে চাই। স্যার অবশ্যই আপনার কথার প্রতি, নইম ভাই একটু ইন্টারাপ্ট করলাম ফাঁকে, আপনার কথার প্রতি আমার সম্মান শ্রদ্ধা সবই আছে, বাট আমি কিন্তু বলে গেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনি বলেছেন যে যেটা সেটা একটা পারসেপশন বা হাইপোথেটিক্যালি বলেছেন যে হ্যাঁ, ইফ শি ইজ অ্যাবসেন্ট, মানে হু ইজ দ্য নেক্সট লিডারশিপ ইন বিএনপি, এই জায়গাটায় স্বাভাবিকভাবেই যার চলে আসার তিনি আসবেন, যার নামটি আপনি বলেছেন। কিন্তু তার আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি গণতান্ত্রিক পরিবর্তনটা আশা করেন কিভাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অনেক কিছু দেশে হচ্ছে, আমি দুইটা ছোট্ট রেফারেন্স আপনাকে এই ক্ষেত্রে দিতে চাই। নিউ নেশন পত্রিকায় এই কেবলমাত্র এটা হলো আপনার 25/8 আগস্ট মাসের 25 তারিখে লিখেছে, আর উই বিইং অর্গানাইজড ফর আর্ম ক্লাসেস। এটা হলো ওনাদের একটা এডিটোরিয়াল। সেখানে যেটা বলা হয়েছে যে সরকার 20,000 অস্ত্রের লাইসেন্স দিয়েছে, ক্ষুদ্র অস্ত্রের, তার দলীয় ক্যাডারদের, একদম সম্পূর্ণ তাদের দলীয় ক্যাডারদের, এবং তার মধ্যে 12,000ই হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্বাচনী এলাকা উত্তরায়, এবং বাকি 8,000 হলো সারা দেশে। এটা হলো স্ট্যাটিস্টিক্যালি। আর সর্বশেষ যেটা গোয়েন্দাদের তথ্য, এটা এসেছে দৈনিক আমাদের সময়ে, সেটা এসেছে 25/8-15 তারিখে। সেখানে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে সীমান্তবর্তী এলাকায় ছোট অস্ত্রগুলোর চালান যেগুলো আসছে অবৈধভাবে, এগুলো শতকরা 97% ক্রেতা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের এলাকা ভিত্তিক ক্যাডাররা। তো এই যে গণতান্ত্রিক পরিবর্তনের কথাটা আপনি বলছেন, গণতান্ত্রিক পরিবর্তনটা হবে কি করে স্যার? আন্তর্জাতিক গুম দিবস গেল গত পরশুদিন 30 তারিখে, সরকার ঢাকঢোল করে এত আন্তর্জাতিক দিবস করে, গুম দিবসটা কেন করলো না? কারণ গুমের যে রেকর্ড, নিকৃষ্ট এবং সবচেয়ে জঘন্য যে রেকর্ড তারা তৈরি করেছে, এই দিনটি পালন করার মতো সৎসাহস তাদের নেই। এই দিনে অধিকার একটি অনুষ্ঠান করতে চেয়েছিল প্রেস ক্লাবে, সেইটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এখানে গণতান্ত্রিক পরিবর্তন তো ওভাবে হবে না। গণতান্ত্রিক পরিবর্তনটা দলের মধ্যে নেতাকর্মীদের চাহিদা কি, তাদের প্রত্যাশা কি, সেই অনুযায়ী যদি হয়
ওইটাই আমি মনে করি গণতান্ত্রিক পরিবর্তন। না হলে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে তার মৃত্যুর সংবাদটা গোপন রেখে পাইলট রাজীব গান্ধীকে ডেকে নিয়ে আসা হয়েছিল। দলের মধ্যে কোনো সিদ্ধান্ত সেখানে ছিল না, সর্বদলীয় সিদ্ধান্ত ছিল, বিকজ পিপলস এবং কংগ্রেস সবাই এটা চাচ্ছিল মনে প্রাণে। সেখানে ডেকে কাউন্সিল করা লাগে নাই বা ভোট দেওয়া লাগে নাই। সেভাবে আসবে তারেক রহমান সাহেব। নাইমুল ইসলাম খান, তারেক রহমান সাহেব আসার কথা বলছেন, কিন্তু আমাকে একটা জিনিস বলেন, ওনারা কেন পারেন নাই এই 6-7 বছরে একটা পার্মানেন্ট সেক্রেটারি জেনারেল দেওয়ার জন্য? না না, সেটাই তো আমি বললাম তো, ভারপ্রাপ্ত নিয়ে কতদিন চলা যায়? তার মস্তিষ্কে মানে টপ অর্ডারে সকল এটা নিয়ে আলোচনা করলে এটা শুধু এইটুকুই একটা একদিনের ইস্যু করতে হবে। আমার মনে হয় যে এখানে 2-3টে ইস্যু এসছে, আমরা একটু এক্সপান্ড করতে চাই। যে আতাউর ভাই একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলতেন যে খালেদা জিয়া না থাকলে, উনি টেকনিক্যালি উনি মারা গেলে বলেন নাই কিছু না, সে উনি রাজনীতিতে নাই। তো রাজনীতিতে নাই এইভাবে বললে আবার হবে না। রাজনীতিতে কিরকম নাই, মারা গিয়ে নাই হলে একরকম হবে, আল্লাহ না করুন, আমি তো তার মৃত্যু কামনা করি না। নাম্বার 2, উনি যদি তারেক রহমানের মতো উনি আবার বিদেশে কোথাও অন্য, উনি সৌদি আরবে গিয়ে বসেন, তাহলে আরেক রকম হবে। এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু আমার ধারণা উনি যদি ছেড়ে দেন না না না, উনি আরেকটা যদি ভলান্টারি ছেড়ে দিয়ে দেশে থাকলে আবার একটা প্রবলেম আছে। কারণ উনি অ্যাভেলেবল থাকলে এক ধরনের প্রবলেম, উনি যদি চাক্ষুষ থাকেন ওনার ছেড়ে দেওয়াটা এত স্বস্তিকর হবে না, যেটা আমাদের এশিয়ান প্রবলেম। তা আমি যেটা বলছি যে উনি যদি ফিজিক্যালিও না থাকেন, এই ফিজিক্যালি না থাকার 2টা অর্থ হইতে পারে, আল্লাহ না করুন উনি মারা যেতে পারেন, অথবা উনি দেশের বাইরে চলে গেলেন, উনি পলিটিক্সে নাই সে। তো সেই ক্ষেত্রে তারেক রহমানও ধরেন লিগালি আসতে পারবে না, ধরে নিচ্ছি প্র্যাকটিক্যাল অর ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। আমার তো মনে হয় জোবায়দা জায়মা ক্যান মেক, বাংলাদেশের সার্কামস্টেন্সেসে জোবায়দা জায়মা উইল মেক এ গুড উত্তরাধিকার আমাদের ট্রেডিশনাল পলিটিক্সের অর্থে। এবং তাদেরকে ওই হ্যারাসমেন্টও করা দরকার, তারা কোনো পেট্রোল মামলাও নাই তাদের বিরুদ্ধে। বিএনপি ক্যান বি ইকুয়ালি স্ট্রঙ্গার। বিএনপির ভোটার তো আছে, এটা বারবার দেখাচ্ছে। ওই যে আলাল ভাই উদাহরণ দিয়েছেন, ওই যে ইয়ার মৃত্যুর পরে যে মানুষের ঢল, এবং এটা কি শুধু ঢলটা দেখলে হবে না, কিরকম একটা বৈরী পরিবেশে, কি ভয়াবহ। আদারওয়াইজ তারা 10 জন একসাথে হাঁটার সাহস করে না, কিন্তু সেখানে লক্ষ লক্ষ লোক। সো ইট ইজ সিগনিফিকেন্ট নেতৃত্বের প্রবলেম। কিন্তু আমি 2টো প্রবলেম আর একটু অ্যাড করতে চাই। বিএনপির যে স্ট্র্যাটেজিক প্রবলেমটা বলি, এটা এক্সপান্ড করতেছি। আন্দোলনের সহিংস রূপে বিএনপির চয়েসটা ওয়াজ নট এ কারেক্ট চয়েস। এইটা না করে তারা যদি ধরেন গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকে আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতির যৌথ ঘোষণা দিত, বাংলাদেশের রাজনীতির ইতিহাস ডিফারেন্ট হতো। তারপরেও ধরে নিচ্ছি এই সমস্ত রাজনৈতিক কর্মসূচি যদি নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে রাখত, তাতে বিএনপির পক্ষে এই যে দুর্বলতাগুলি তৈরি হয়েছে, নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, নিহত হওয়া, পলাতক থাকা, এই সিচুয়েশনগুলি তৈরি করার উপলক্ষই তো গভর্নমেন্ট পাইতো না। তো এইভাবেই কিন্তু একটা পরাজয় হয়েছে। আর সেকেন্ডারি, জামাতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা ইজ এ বার্ডেন। এখন আমার কথাটা হচ্ছে জামাতের ভোট, আমি এখানে ইলাবোরেট করব না, আমি মনে করি তারা সুকৌশলে জামাত বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারত। কিভাবে এটা এখানে বলার বিষয় না, কারণ এটাও নানানভাবে হইতে পারতো। কিন্তু আমার মনে হয় এখানেও তাদের একটা মিস্টেক আছে, যেটার খেসারত এখন তারা দিচ্ছে। বাট এই খেসারত এমন কোনো বড় খেসারত না। কর্মীদের ওই নিহত হওয়া, আহত হওয়া, বন্দী হওয়া, মামলা খাওয়াটা বরং বেশি খেসারত। এই জায়গার থেকে যদি বিএনপি যদি এখন থেকেও ওই নেতাকর্মী, আহত নেতাকর্মী, বন্দী নেতাকর্মী, মামলায় আক্রান্ত নেতাকর্মীদের জন্য আগামী 2-3 বছর স্পেন্ড করে, দে উইল গেট স্ট্রঙ্গার এগেইন। যদি আর কোনো নতুন মিস্টেক না, নেক্সট সেগমেন্টে আপনাকে এটা নিয়ে আলাপ করব। আরএফএল সেট পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। সঙ্গে আছেন ডক্টর প্রফেসর আতাউর রহমান, নাইমুল ইসলাম খান এবং মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, এত বড় একটা ইস্যু গেল গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর,
কিন্তু আপনাদের মতো এত মানে পপুলার দল, বলতে গেলে এখন যদি আমি সেকেন্ডও বলি, মানে সেকেন্ড বিগেস্ট পার্টি ইন বাংলাদেশ, কোনো ধরনের কর্মসূচি বা ইয়ে পেলাম না আমরা। না, আপনি কর্মসূচি পেলেন না ঠিকই আছে, কিন্তু কর্মসূচির বিষয়টা নাইম ভাই কিন্তু কিছুক্ষণ আগে বলে গেছেন যে কর্মসূচি আমরা শুরু করব, ওইখান থেকে মামলা হামলার যে ঘটনাটা হয়, কর্মসূচির পেছনে সরকারি এজেন্টটা 5টা বোমা মেরে দিয়ে ওটাকে সন্ত্রাসী একটা রূপ দিয়ে ওইখান থেকে কিছু ধরবে, পরবর্তীতে মামলা অন্তর্ভুক্ত করে ধরবে। আপনার কি এটা বিশ্বাস হয়, বা কারো কি বাংলাদেশে কারো বিশ্বাস হবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার ট্রাকে আগুন দিয়েছেন সেই মামলার আসামি, বা বেগম খালেদা জিয়া পেট্রোল মামা হামলার নির্দেশনা দিয়েছেন এই জন্য তিনি আসামি? বলা হয় পরোক্ষ উস্কানিদাতা। তা পরোক্ষ উস্কানিদাতা যদি বেগম খালেদা জিয়া পেট্রোল বোমার হয়ে থাকেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দাপাদাপি করতে করতে হাপিত্তেশ করতে করতে প্রায় মারা যায় এই সরকারের এবং তার অংশের লোকেরা। এই যে মুক্তিযোদ্ধা আইয়ুব খান আত্মহত্যা করলো, এবং সে যে আত্মহত্যার আগে ডাইং ডিক্লারেশন দিয়ে গেল যে এই সচিব আমাকে অপমান করেছে, সে অপমানের কারণে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আত্মহত্যা করলাম, হি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ। সেই সচিব তাহলে তো প্রত্যক্ষ প্ররোচনা দান করে একজন মানুষকে হত্যা করার জন্য, তার বিরুদ্ধে একটা জিডি পর্যন্ত কেন করে না এই সরকার? এই যে অত্যাচার নির্যাতনের যে মাত্রাটা এবং এই যে স্ববিরোধী চরিত্র, এইখান থেকে আপনি দেখবেন যে কোনো কিছু করার আগে আমরা এখন খুব 10 বার করে চিন্তা করি। কারণ পেট্রোল বোমার নামে যতটুকুই আমাদের মধ্যে পরিকল্পনা ছিল কিংবা না ছিল বা অতি উৎসাহীরা করেছে, সেটার মধ্যে সরকার তার এজেন্টদেরকে দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রচার করানোর চেষ্টা করেছে যে আমরা যেন এটা জঙ্গিবাদের ধারক বাহক হয়েছি। হাসানুল্লাহ কিন্তু তো সারাক্ষণ বলে আগুন সন্ত্রাসী। সন্ত্রাসের এবং অস্ত্রের জন্মদাতা যিনি বাংলাদেশে, তিনি বলেন আমাদেরকে আগুন সন্ত্রাসী। যাই হোক, সে জায়গাটা আপনি দেখবেন যে আমরা কেন বলি, আমরা এখানে বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছেন, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদটা কতবার করব? মিথ্যার একটা মাকড়সার জালের মধ্যে সরকার আটকে আছে। সংসদীয় পদ্ধতি সরকার, সংসদীয় কমিটি, তাদের কাছ থেকে অন্তত আমরা সত্য কথাটা শুনবো। সেখানেও মিথ্যা কথা কীভাবে বলা হয়েছে দেখেন। এ বাড়ানোর পরপরই সংসদীয় কমিটি বসে তার সভাপতি একটি বিবৃতি দিলেন, সেখানে তিনি বললেন যে গভর্নমেন্ট উৎপাদন মূল্যের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করছে। নো, দিস ইজ নট কারেক্ট, দিস ইজ পার্শিয়ালি কারেক্ট। গভর্নমেন্ট উৎপাদন মূল্যের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করছে ভোক্তাদের কাছে না, দাম বাড়ানো হয়েছে কিন্তু ভোক্তাদের ক্ষেত্রে। গভর্নমেন্ট উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিক্রি করছেন ডিস্ট্রিবিউটরদের কাছে। কিভাবে করছেন? বর্তমানে আপনার যেটা বলেছেন সংসদীয় কমিটি, যে বর্তমানে পার ইউনিট প্রোডাকশন কস্ট হচ্ছে 6 টাকা 68 পয়সা, আর বিক্রি বিতরণ কোম্পানির কাছে, ডিস্ট্রিবিউশন আলাদের কাছে 4 টাকা 71 পয়সা। এ তথ্যটা বিভ্রান্তমূলক, কারণ পিডিবির স্ট্যাটিস্টিক্স যেটা বলে, সেই পিডিবির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী লেটেস্ট যেটা, সেখানে পার ইউনিট প্রোডাকশন কস্ট 6 টাকা 24 পয়সা, আর সরকার ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি করছে 4 টাকা 66 পয়সা, অর্থাৎ কমে বিক্রি করছে ডিস্ট্রিবিউটরদের কাছে। কিন্তু আয়রনিটা হলো, জনগণের ভোগান্তিটা হলো, এই যে আজকে থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি কার্যকর হলো, সেখানে ভোক্তার কাছে পার ইউনিটের মূল্য বেড়ে হলো 4 টাকা 90 পয়সা, অথচ এইটা এই 1 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ছিল আপনার 1 সেপ্টেম্বরের আগে পর্যন্ত বিক্রি হলো বেড়ে হলো 4 টাকা 90 পয়সা, এবং সেখানে পার ইউনিটের দাম পড়বে বর্তমান ভোক্তার কাছে 6 টাকা 33 পয়সা, অথচ বর্তমানের উৎপাদন খরচ 6 টাকা 24 পয়সা পিডিবির স্ট্যাটিস্টিক্সে। তার মানে কি, ডিস্ট্রিবিউটরদের কাছে দেওয়া হচ্ছে কম দামে, ভোক্তাদের কাছে দেওয়া হচ্ছে আগের চেয়ে বেশি দামে, অনেক বেশি দামে। যাদের অর্থে দেশ চলছে তাদেরকে না দিয়ে কোটারি গ্রুপ সৃষ্টি করে দুর্নীতির সুযোগ নিয়ে ওই জায়গাটা তারা করছেন। কত জায়গায় আমরা প্রতিবাদ করবো আর কতবার রাস্তায় নামবো বলে? আজকে আমাদের এত সময় নেই, আরেকটা ছোট্ট জিনিস জানতে চাইবো, ছোট্ট করে উত্তর দেবেন। এই আপনাদের সেপ্টেম্বর মাসের মধ্যে সবগুলি কাউন্সিল হয়ে যাওয়ার কথা ছিল, জি, এগুলি কি অবস্থায় আছে? সেপ্টেম্বর মাসের তো আজকে প্রথম দিন শুরু হলো। সেপ্টেম্বর মাসের মধ্যে সবগুলো কাউন্সিল সব দল সবসময় করতে পারবে বা বিএনপি করতে পারবে এমন ইউটোপিয়ান বা খুব বেশি আশাবাদী হয়ে যাবে এটা বললে আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে যাবে। তবে সরকার যদি এই যে হাবরিজ সিনড্রোম থেকে বেরিয়ে না আসে, তাহলে এটা আমাদের জন্য করা মুশকিল হবে। লর্ড ডেভিড ওয়েন নামে একজন ব্রিটেনের লর্ড সভার একজন আজীবন সদস্য আছেন, যিনি একসময় ব্রিটেনের ফরেন সেক্রেটারি ছিলেন। তিনি রাষ্ট্রনায়কদের এবং রাষ্ট্র পরিচালনায় যারা মূল শীর্ষ পদে থাকেন তাদের মনোজগৎ এবং তাদের জীবন বৃত্তান্ত নিয়ে, কর্মকাণ্ড নিয়ে একটি গবেষণা করেছেন। সেই গবেষণাটা বইটির উনি নাম দিয়েছেন, আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে, তিনি ওইটার নাম দিয়েছেন হাবরিজ সিনড্রোম। তিনি ইন সিকনেস অ্যান্ড ইন পাওয়ার বইটিতে লিখেছেন
যে হাবরিস সিনড্রোমে যারা আক্রান্ত হয় তারা শুধুমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের পক্ষে এই সিনড্রোমে আক্রান্ত হওয়া সম্ভব না। এবং তিনি সেখানে বলেছেন যে তখন তাদের মধ্যে যে মনোভাবটা হয় হাবরিস সিনড্রোমের কারণে, সেটার কারণে এ ক্যারেক্টারাইজ বাই এ লস অফ কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি, এ রেকলেস অ্যান্ড রেস্টলেস ইম্পালস আলটিমেটলি এন্ডিং ইন ইনকম্পিটেন্স। যাদের মধ্যে এ ধরনের সিনড্রোম রয়েছে তারা অধিক আত্মবিশ্বাসে ভোগেন, নিজেদের জনগণের কাছে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করেন, সব কিছুতে অন্যের খুঁত ধরেন, সর্বোপরি বাস্তবতা, যুক্তি, বুদ্ধি থেকে অনেক দূরে থাকেন। এ কারণে এ ধরনের ক্ষমতাবানদেরকে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত হাবরিস সিনড্রোমের মধ্যে আওয়ামী লীগ আছে। এর থেকে বের হয়ে যদি তারা বের না হয় তাহলে আমাদের এটা করতে একটু কষ্ট হবে, আর যদি তারা এখান থেকে বের হয়ে আসেন করতে আমাদের সুবিধা হবে, কারণ বিরোধী দল শক্তিশালী হলে সরকারও কিন্তু শক্তিশালী হয় সংসদীয় পদ্ধতিতে। বিএনপি কি ভবিষ্যৎ কি সংশয়ে ভরা নাকি ডাক্তার আতাউর রহমান? আমি তো মনে করি যে বিএনপির চ্যালেঞ্জগুলো বহুমুখী এবং এবং একটা চ্যালেঞ্জ তো হচ্ছে যেটা জনাব আলাল বললেন যে যারা ক্ষমতায় আছে তারা তাদের ক্ষমতা এটা অন্য দেশেও হয়েছে, দে হ্যাভ যতদিন তারা শাসন করতে পারে করবে, আনলেস তারা নিজেদের মধ্যে থেকে এটাকে কন্ট্রাডিকশনে না পড়ে। ইলেকশন ডেট টার্গেট করে এটা কমে আসতে পারে। বাংলাদেশে ইলেকটিভ প্রসেস এটা আমি মনে করি যে ধ্বংস হয়ে গেছে, এটা আর হবে না। এই সাইকেল থেকে আমরা বেরিয়ে আসছি। ইলেকটিভ প্রসেস এখন আর কেউ, কেননা মূল উদ্দেশ্য কেন ইলেকটিভ প্রসেস যদি ভালো হয় তাহলে তো আমরা পিসফুল ডেমোক্রেটিক চেঞ্জ পাই। জনগণ যদি ইলেকশন মানে কি, যে জনগণ সঠিকভাবে ভোট দিয়ে তাদের রুলার বা শাসক চয়েস করতে পারে, সেটা তো চলে গেছে এবং সেটা ওই বিএনপির কথায় আসবে না। সুতরাং ও একটা কথা ঠিক বলছে যে ওখানে যে মূল নেতৃত্ব সেটার একটা দিক যারা ক্ষমতায় এখন আছে, আরেকটা দিক হচ্ছে যে হ্যাঁ যারা ক্ষমতায় আছে তারা হয়তো করলো, তো যারা ক্ষমতায় যাবে তারাও যদি আবার ওরকম হয় ওটা কে ঠেকাবে? সুতরাং জনগণ কিন্তু খুব বিপদে আছে। না, ওই অ্যাপ্রিহেনশন থেকে স্যার বের হয়ে আসতে হবে। এখানে আমি ওই অ্যাপ্রিহেনশন দুই দলেরই আছে, কারণ এই যে সেজন্য কিন্তু আমরা কর্মসূচি দেব। আপনি যে কথাটি বলেছেন, যেটা নতুন ভোটাররা এবং তরুণ যারা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী বা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তারা উৎসাহিত হবে, এটা আমরা দেব, খুব তাড়াতাড়ি দেব ইনশাআল্লাহ। নির্বাচন আমিও এরকম চিন্তা করতাম, কারণ এখন নির্বাচন সমস্যার সমাধান করতে পারবে না দলগুলো যদি পরিবর্তন না হয়। আমি তো পরিবর্তন দেখছি না, ইউ মে সি, কিন্তু আমরা যারা বাইরে আছি বিএনপির ভিতর সেরকম পরিবর্তন দেখছি না। আপনি দেখতে পাবেন। একটা বাক্য বলে শেষ করি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভুল তো আমাদের সবার আছে, বড় দুইটা দলের বিশেষ করে বেশি, কারণ সাধারণ মানুষরা বড় দুই দলের ভুলের মাধ্যমেই আক্রান্ত বেশি হয়। তারপরেও বলি দেশটা আমাদের, পতাকা আমাদের, স্বাধীনতাটা আমাদের, মাতৃভূমিটা আমাদের। এই জন্য এই ভুল থেকে ফুটে উঠুক শুধরে যাবার ভুল, তাহলেই গণতন্ত্র কিন্তু। আমি 1 মিনিটের মধ্যে বলছি যে আতাউর ভাই যেটা বলছেন যে আইডিয়ালি যে নির্বাচন এবং অন্যান্য, এখন দ্যাট ইজ ট্রু যে আমাদের এখানে অনেক বিক্রি, কিন্তু এগুলিও আবার আপেক্ষিক। আপেক্ষিক এই জন্য পৃথিবীতে বহু গণতন্ত্র আছে আমাদের চাইতো দুর্বল। মালয়েশিয়ার গণতন্ত্র মালয়েশিয়ার মানে মোটেই আমাদের চাইতে ভালো কিছু না। তো এগুলি আমরা উই ক্যান গিভ লটস অফ এক্সাম্পল অন্যদিকেও। কিন্তু আমরা যেটা বলছি আমাদের এই প্রসেসটা যদি আবার মোটামুটি মানে এগিয়ে নিয়ে যেতে হয়, আপাতত আমাদের -2 থেকে এই +2 ভিত্তিতেই ভাবতে হবে। +2 দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে কোনো না কোনো ফর্মুলায়। এবং আমার মনে হয় যে বিএনপিরও শিক্ষণীয়, কারণ আমি বানানটা নিলাম আলাল ভাইয়ের কাছ থেকে, যে হাবরিস সিনড্রোম। এই হাবরিস সিনড্রোমে ওনার সাথে আমার দ্বিমত সামান্য জায়গায়, যে ওনার একুয়েশন হচ্ছে যে আওয়ামী লীগ হাবরিস সিনড্রোমে ভোগে। আমার মতে দুই দলই হাবরিস সিনড্রোমে, তারা অপোজিশনের থেকেও একই সিনড্রোমে ভুগছেন। এবং এটা ওনার উনি কি লিখছেন আমি জানি না, কিন্তু আমি বলছি, আমি বই রিরাইট করব যদি প্রয়োজন হয়, যে হাবরিস সিনড্রোমে থাকার জন্য শুধু ক্ষমতায় থাকলেই হয় না, যারা বিরোধী দলে থেকেও কেবল ক্ষমতা ছাড়া আর কোনো বিষয়ে গুরুত্ব দেয় না, তারাও ইকুয়ালি ইন হাবরিস সিনড্রোম। তাদেরকে মুক্ত হইতে হবে যে কোনো একজন আগে। কিন্তু বিএনপির একটা অপরাধের কথা বলতে হয়, 21শে আগস্ট বিএনপির একটা বড় অপরাধ বাংলাদেশের রাজনীতিতে বড় দাগ ফেলেছে। এটা নিয়ে বিএনপিকে খুবই
সরলভাবে কোথাও একটা ডিসিশনে আসতে হবে। 21শে আগস্ট বিএনপির দায়, কিন্তু 15ই আগস্টে বিএনপির ওইরকম ডাইরেক্ট দায় নেই, কিন্তু 21শে আগস্টের ব্যাপারে আছে। জনাব- এটাও আমাদের রাজনীতিতে একটা বড় পার্থক্য, বিরোধিতা, শত্রুতা, অবিশ্বাসের একটা না, প্রধান এমন- জায়গা। এমন একটা সময় কথাটা তুলেছেন উনি। আজকে আমি আর কিন্তু সময় পুরো নেই, excuse এটা করি নিয়ে না, আরেকদিন আলাপ করবো। যেমন এটা নাইমুল বলতে গেলে ইসলাম অনেক খান, সময় লাগবে, কারণ এই যে প্লেস শিফট করা, প্রোটেকশনের সুযোগটা আমাদেরকে না দেয়া, অনেক কিছু হয়েছে তৎকালীন প্রশাসনের নলেজের বাইরে রেখে। যে সিকিউরিটিটা একজন লিডার অফ দি অপোজিশনকে দেওয়ার কথা, সেটা যেখানে আমরা দিয়ে রেখেছি ওনাদের না, 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 permission-এর না, ভিত্তিতে। এই ছোট- জনাব ছোট নাইমুল জিনিস ইসলাম থেকে খান, হবে না। জনাব আর মজুম তদন্তটা আলাল, তারপরে ডক্টর উঠতে আতাউর খারাপ রহমান হয়েছে, আপনাদের তদন্তের পাটটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি আজ এই পর্যন্তই। বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন।